আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অফিস করবেন বঙ্গভবনে। আলোচনায় পরবর্তী রাষ্ট্রপ্রধানের নাম। চাকরি বৈষম্য কমাতে জুলাই আন্দোলন হলেও কর্মক্ষম শক্তির অর্ধেকই বেকার। ২৪-এর এই দিনে স্বৈরাচার পতনের ডাক দেয় বিএনপি। ফ্যাসিবাদের কায়েমের চেষ্টা হলে ছাড় দেবে না জামাত। সরকারের বিরুদ্ধে জনরায় উপেক্ষার অভিযোগ এনসিপি। এবং গাজীপুরে তুরাগ নদীতে সেতুর কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা। বেহাল ঝালকাঠির আঞ্চলিক মহাসড়ক, বিপাকে হাজারো মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। এরপর দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয় বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনে থাকবেন তিনি। শনিবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ছাড়াও এর চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, সেটি এখন টক অব দ্য কান্ট্রি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খান। এছাড়া সাবেক আমলা ও প্রধান বিচারপতিদের নামও আছে আলোচনায়। বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে রংপুর বিভাগের দলীয় নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জহিদুল ইসলাম রনি জানান, রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের নেতারা অংশ নিয়েছেন সভায়। সেখানে তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান। এর আগে রাজধানীতে এক অনুষ্ঠানের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মেধাবী তরুণ ও উদ্যমী জনশক্তির উপর ভর করে সেমি কন্ট্রাক্টর শিল্পই হতে পারে দেশের আরেক সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। ২০৩০ সালের মধ্যেই এই শিল্প রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে আশা জানান তিনি। নানান প্রতিকূলতা আর সীমাবদ্ধতা পেরিয়ে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় ও ডিজিটাল সেবায় সফলতা এসেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে ৫০০ কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চাকরির বৈষম্য কমাতে জুলাই আন্দোলনের সূত্রপাত হলেও দেশে কমেনি বেকারত্ব। গত এক দশকে দেশের কর্মক্ষম যুবশক্তির প্রায় অর্ধেকই কর্মহীন রয়েছে, যার সংখ্যা ৫৩ লাখ। পরিস্থিতি উত্তরণের সরকারের কাছে বাস্তবসম্মত উদ্যোগ চান জুলাই যোদ্ধারা। আর নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগ ও উৎপাদনমুখী শিল্প বাড়ানো তথা অর্থনীতি সচল করার তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, যা পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়। টানা 36 দিনের আন্দোলনের পর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। এত বেশি আনন্দ, কিন্তু তার সাথে আসলে মনে পড়তেছে আবু সাইদ বা হচ্ছে যে মুগ্ধ, যাদের কারণে আসলে আমরা এখান পর্যন্ত আসতে পেরেছি। অভিজ্ঞ মানুষগুলিও তাদের মুখ খুলছে এবং আমাদের পাশে এসে দাঁড়াইছে। তারাও যদি না দাঁড়াইতো আমরা এত দূর পর্যন্ত আসতাম না। অথচ যেই অধিকার আদায়ের লড়াইয়ে দেশের তরুণ যুবরা বুকে রক্ত ঢেলে দিল, এখনো তা বাস্তবায়িত হয়নি। এখনো তারা বেকারত্বের অভিশাপে জর্জরিত। ফ্রেশ গ্র্যাজুয়েট এদের মধ্যে দেশের বাইরে চলে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি, কারণ তারা দেশে কোনো চাকরির সুযোগ পাচ্ছে না বা তারা দেশে কোনো সেফটি ফিল করছে না চাকরির বিষয়ে। প্রাইভেটের অপরচুনিটি খুবই কম, বা দেখা যাচ্ছে অনেক সময় মাস্টার্স পিএইচডির ক্ষেত্রেও আমাদের প্রাইভেট ভার্সিটির অপরচুনিটি নাই বলতে গেলে। দেশে বেকার বাড়ছে আশঙ্কাজনক হারে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী গত 1 দশকে দেশের শ্রমবাজারে প্রবেশ করেছে 1,40,00,000 তরুণ। এর মধ্যে কর্মসংস্থান তৈরি হয়েছে 87 লাখের, বেকার রয়েছে 53 লাখ। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সবশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা 26.5 লাখ। যারা কোনো দলকে সাপোর্ট করে না বা নিরপেক্ষ আর কি, যারা তাদের ক্ষেত্রে দেখা যায় যে নিজের মেধা দিয়েও অনেক ক্ষেত্রে চাকরি হচ্ছে না, অনেক ক্ষেত্রে ঘুষ দেওয়া লাগতেছে। তারা তো স্টিল ডিপ্রেসড এই চাকরি নিয়ে। সো আই এম নট শিওর যে এখন পর্যন্ত কোনো ভালো কিছু আমাদেরকে দিতে পারছে বলে। দেশে বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায়, আবার দেশি বিনিয়োগও সন্তোষজনক নয়। অন্যদিকে শিল্প উৎপাদন অনেকটাই স্থবির। এমন অবস্থার প্রেক্ষিতে বেকারত্ব বাড়ছে বলেই মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। দেশে কোনো শিল্প উৎপাদন নাই, শিল্পের ক্ষেত্রে কোনো অগ্রসরমানতার কোনো লক্ষণ নাই, দেশে কোনো বিনিয়োগ নাই। বিনিয়োগ হলে তো আপনার নতুন উৎপাদন হবে, জব সৃষ্টি হবে, সেটাও তো নাই। বিদেশি বিনিয়োগ নাই, দেশি বিনিয়োগও সন্তোষজনক পর্যায়ে নাই। ওভারঅল দেশের যে অর্থনীতি, এটাকে সচল না করতে পারলে এই সমস্যা থেকেই যাবে। বিজয়ের 2 বছর পরও জুলাই বিপ্লবের প্রাপ্তি অপ্রাপ্তির এমন বৈষম্য কাম্য নয় বলেই মনে করছেন সর্বস্তরের মানুষ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। 2024 সালের 26 জুলাই ছাত্র জনতার আন্দোলন দমাতে 3 সমন্বয়ককে তুলে নেয় তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে গণগ্রেফতারের প্রতিবাদে স্বৈরাচার সরকারের পতনের 1 দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে বিকেলে আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর এই দিনের ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। 2024 সালের 26 জুলাই শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ইতোমধ্যে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি অনুকূলে আনতে আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারকে তুলে নেয় ঢাকার ডিবি পুলিশ। পরে রাতে জানানো হয় নিরাপত্তার স্বার্থেই তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে। 3 সমন্বয়কের জীবন হুমকিতে থাকায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারা তোমাকে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে সেটা জানার জন্যই, তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1 জনকে তাকে ডেকে নেওয়া হয়েছে। এতেও আন্দোলন দমে যায়নি। বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে ব্লক রেড দিয়ে চলে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্তই সারা দেশে গ্রেপ্তার হয় 750-র বেশি। এর মধ্যে ঢাকাতেই 2 শতাধিক গ্রেপ্তার হয়। গণগ্রেপ্তার, ধরপাকড়, নির্যাতনের প্রতিবাদে 1 দফা 1 দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমিত করতে 26 জুলাইয়ের বিকেলে আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের চিকিৎসার সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এর আগে এদিন সকালে আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক অনুদান দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন।
তবে তাতে কোনো লাভ হয়নি স্বৈরাচার সরকারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও মামলা হয়। এদিন ঢাকায় 8টি এবং ঢাকার বাইরে নতুন 22টি মামলা হয়। প্রাণহানির খবরও আসতে থাকে এদিন। আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। কানাডা যুক্তরাজ্যেও এ নিয়ে কথা ওঠে। দেশের ভেতরেও বিভিন্ন সুশীল সংগঠন, বামপন্থী রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এছাড়াও তারা প্রাণহানির নিরপেক্ষ তদন্ত, গণগ্রেপ্তার বন্ধ করতে তৎকালীন সরকারের প্রতি আহ্বান জানায়। এতে করে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনেও তোপের মুখে পড়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যারা নিজেদের অদ্যুত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে জনগণ বিএনপিকেও ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তীব্র আন্দোলন গড়ে তোলায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শীঘ্রই প্রতিরোধের ডাক আসবে। শনিবার বিকেলে সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন ডক্টর শফিক। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করেছে। দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। গাজীপুরে কালিয়াকৈরে তুরাগ নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন তারা। অন্যদিকে কাজ বন্ধ থাকায় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে সেখানকার নির্মাণ সামগ্রী। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী আলহাজ হোসেনের। তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি মিন্টে মনোয়ারা। 2024-25 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পল্লীমঙ্গল রাস্তায় তুরাগ নদীর উপর 220 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। এতে বরাদ্দ দেওয়া হয় 37 কোটি 72 লাখ টাকা। টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান MBEL, SEL, জেভি কাজ শুরু করলেও মাঝপথে তা থেমে যায়। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথে যাতায়াতকারীরা। বছর জুড়ে ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পারাপার হলেও বর্ষা মৌসুমে বিপাকে পড়েন তারা। ঠিকাদাররা কাজ রেখে ওরা পলায়ে গেছে। আমরা জমি দিলাম, আমাকে পয়সাও আমরা সব ফালেছে ঠিকাদার। যদি এখানে ব্রিজটা থাকতো তাহলে অনায়াসেই আমাদের এই এলাকার মানুষগুলি খালপাড় ছেড়ে কালিয়াকৈর অন্য জায়গায় চলে যেত না। প্রতিদিন আমরা বাসায় দেরি করে যাইতে হয়। ব্রিজটা হলে অনেক ভালো হতো। এই ব্রিজটা হলে আমাদের খালপাড়বাসীর অনেক উপকার হতো। ব্রিজের জন্য আমাদের অনেক ছাত্র মারা গেছে এই যে রাস্তায় নদীতে। প্রাইমারি স্কুল আছে, স্কুল যায় না, কিন্তু আমার বাচ্চা মা বাবারা ডরায়, এর জন্য ভয় পায়, এর জন্য সেই 70 স্কুলে পাঠিয়ে দিই। ব্রিজটা হলে আমাদের এলাকাবাসীর উপকার হবে, আর বিশেষ করে আমাদের স্কুলের জন্য আমাদের ছাত্রদের অনেক সুবিধা হবে। 24 আগস্টের পট পরিবর্তনের পর ব্যাংকিং জটিলতায় কাজ বন্ধ করতে বাধ্য হন বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। 5 আগস্টের পর ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তখন ফান্ডের ফ্লোটা, ব্যাংকের ফান্ডের ফ্লোটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওটা আবার ব্যাংক নতুন ম্যানেজমেন্ট বসছে, এখন আবার চালু করে দিচ্ছে। তো এখন আমরা পূর্ণ দমে কাজ শুরু করার জন্য আমাদের যত ধরনের ইকুইপমেন্ট, লেবার যা যা আছে সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে দ্রুত কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা প্রকৌশলী। আমরা তাদের সাথে যোগাযোগ করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করতেছেন এবং পত্র দেওয়া হয়েছে, তারা অচিরেই কাজটা শুরু করবে বলে আমাদের জানিয়েছিলেন। দ্রুততম সময়ে সেতুটির কাজ শেষ করে জনদুর্ভোগের অবসান ঘটানো হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডলি মিন্টে মনোয়ারা, মোহনা সংবাদ। ঝালকাঠির কাঠালিয়া আমোয়া আঞ্চলিক মহাসড়কের কাঠালিয়া আমোয়া অংশের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার 10টি রুটের যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় 10 কিলোমিটারের এই সড়কটি এখন যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী। তবে উপজেলা প্রশাসক বলছে সড়কটি মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। মাসুম বিল্লার তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
ভাঙাচোরা রাস্তার পিচ পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট বড় শত শত গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পরিণত হয়েছে মরণ ফাঁদে। ঝালকাঠি, কাঠালিয়া, আমুয়া, পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের কাঠালিয়া আমুয়া অংশের 10 কিলোমিটার সড়কের বর্তমান চিত্র এটি। সংস্কারবিহীন এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে আমুয়া থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ দূরপাল্লার অন্তত 10টি রুটের যাত্রীবাহী পরিবহন। সড়কটির এই বেহাল দশায় প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মালামাল পরিবহনে বাড়ছে খরচ ও ভোগান্তি। রোগী নিয়ে হাসপাতাল যাওয়ার সময় মানুষ গাড়ি নিয়ে খাদে পড়ে যায়। আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। আমি স্কুলে যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে গেছি। গাড়ি নিয়ে আজকে যাইতে পারতেছে, কালকে কি আসতে পারবো নাকি এটার সম্ভাবনা নাই। রাস্তাটা অনেক ভাঙাচোরা, আমাদের চলতে খুব অসুবিধা হচ্ছে। আমরা চাই সরকার জানি রাস্তাটা ঠিক করে দেয়। সড়কটি মেরামতে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তাটি উপজেলার প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ সড়ক। এই রাস্তাটি মেরামতের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই রাস্তাটি মেরামত কাজ শুরু করা হবে। কর্তৃপক্ষের এই আশ্বাস দ্রুত বাস্তবে রূপ নেবে এবং দূর হবে লাখো মানুষের প্রতিদিনের দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মিশাল বিন তানওয়ার, মোহনা সংবাদ। বিদেশি ফল ড্রাগন চাষে দিন দিন আগ্রহ হয়ে উঠেছে কুষ্টিয়ার কৃষকরা। জেলার মাঠ জুড়ে এখন ড্রাগন ফলের সমাহার। পুষ্টি সমৃদ্ধ হওয়ায় এই ফলের চাহিদাও বেশি। উৎপাদন খরচ কম এবং লাভজনক হওয়ায় কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি ঝুঁকেছেন ড্রাগন চাষে। কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানান কৃষি বিভাগ। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। কুষ্টিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি ফল ড্রাগন চাষ। জেলার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য অত্যন্ত উপযোগী। এবছর জেলায় প্রায় 25 হেক্টর জমিতে চাষ হয়েছে বিদেশি ফল ড্রাগন। কম খরচ ও স্বল্প পরিশ্রমে লাভজনক হওয়ায় অন্য ফসলের তুলনায় বিদেশি জাতের এই ড্রাগন চাষ সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। বাজারে প্রতি কেজি ড্রাগন 150 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। 5 বিঘা জমিতে ড্রাগন চাষ করে 8 থেকে 10 লাখ টাকা লাভের আশা কৃষকদের। মোট 8 বিঘা ড্রাগন চাষ করছি, আগে অন্য চাষ করেছি। এই ড্রাগন চাষে অনেক লাভজনক, আশা করছি এবারও লাভজনক হবে। কুষ্টিয়া ভেড়া মারামির প্রত্যেক জায়গায় মহাজনের থেকে আসি, ব্যবসায়ীরা আসি নিজেই কিনে নিয়ে এরা পাই করে সেল দেয়। পরিচর্যা বা সার বিষ সময় মতো দেওয়া লাগবে। সারটা দিলে পুষ্ট হয়ে গেল, ভিটামিন আছে, ভিটামিন দিলে তবে পুষ্ট আসবে। এই চাষটা লাভজনক এবং আমাদের এই অঞ্চলে খুব ভালো প্রোডাকশন হচ্ছে। মানে ভবিষ্যতে আমারও এই ড্রাগন চাষের ইচ্ছা আছে। আর এ ফল চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা তাকে চারা, সার এবং আর্থিকভাবে সহযোগিতা করছি এবং সার্বিকভাবে সহযোগিতার জন্যই সে 8 বিঘা বাগান করতে পারছে। যারা নতুন এই ড্রাগন বাগান করতে আগ্রহী, আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করব উপজেলা কৃষি অফিস মিরপুরের পক্ষ থেকে। বিদেশি ফল ড্রাগনের চাষ বাড়ানো গেলে অর্থনৈতিকভাবে লাভবান হবে কৃষকরা, পাশাপাশি পূরণ হবে পুষ্টি চাহিদাও। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে দরিদ্র নারীদের হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন, সেলার মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। দিনাজপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়। পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে আসিয়া খাতুন স্মৃতি আইডিয়াল বৃত্তি সরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। মানিকগঞ্জের হরিরামপুর পদ্মা যমুনা সহ দেশের সকল নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল 8 কাশিমপুর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের বাগবাটি রাজীবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, হুইলচেয়ার ও বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করেছে মানবিক সংগঠন সার্ভিস প্রোগ্রাম। কক্সবাজারের পেকুয়া উপজেলা মগনামা ইউনিয়নে দীর্ঘদিন জলাবদ্ধতা নিরসনে সরকারি খালের 58টি অবৈধ কৃত্রিম বাঁধ উচ্ছেদ এবং স্লুইস গেটে বসানো জাল অপসারণ করা হয়েছে। হাতে হাত ধরি সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা বিএনপির উদ্যোগে 200 অসহায় ও পানিবন্দী পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি ও সংরক্ষিত নারী আসনের এমপি রেহানা আক্তার। মাদকমুক্ত সমাজ করার লক্ষ্যে সিরাজগঞ্জের রানীগ্রামের সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাগলনাইয়া প্রেস ক্লাবের নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম.এ. রশিদুজ্জামান মিল্লাত। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারীদের মাঝে অবসরকালীন অর্থ বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার দির আল-জোর ও রাজধানী দামেস্কর মধ্যবর্তী মহাসড়কে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 30 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। আল শুকনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যটিতে বেসামরিক যাত্রীরা ছিলেন। দীর্ঘ গৃহযুদ্ধে নাজুক হয়ে পড়া এই মহাসড়কের বেহাল দশা এবং নিরাপত্তার অভাবে দেশটিতে সড়ক দুর্ঘটনার একটি প্রধান প্রাণঘাতী সমস্যায় পরিণত হয়েছে। সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে গেল 1 সপ্তাহে 13,000-এর বেশি অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। 16 থেকে 22 জুলাই পর্যন্ত পরিচালিত এই অভিযানে আইন ভঙ্গের অপরাধে মোট 14,970 জনকে গ্রেফতার করা হয় এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আরও 1,626 জনকে আটক করা হয়। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন্দ্রীয় সরকার অন্যান্য দাবি মেনে নেয়ার আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শনিবার বিকেলে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। বিস্তারিত প্রিয়াঙ্কা নিত্য ডেস্ক রিপোর্টে। মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা 36 দিন উত্তাল ছিল ভারতের দিল্লি। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শনিবার বিকেলে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছ থেকে আসে পদত্যাগের ঘোষণা, যাকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেন আন্দোলনকারীরা। এরপরই আলোচনার শুরু আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি সামনে আসে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির সমন্বয়কদের বৈঠকে এসব দাবির বিষয়ে ইতিবাচক সাড়া মেলে। যৌথ ব্রিফিংয়ের পরই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন সিজেপি। The Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timeline. সিজেপির পক্ষ থেকে সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। एक करोड़ का मुआवजा उन सारे परिवारों को, और दूसरा ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को, उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। कॉकरोच एक बार घुसता है तो निकलता नहीं है कॉकरोच। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যখন রাজধানী উত্তাল, তখন প্রকাশ্যে এসেছে প্রায় 30 বছর আগের একটি ছাত্র আন্দোলনের প্রসঙ্গ। সে সময় প্রশ্ন ফাঁস ও সরকার বিরোধী বিক্ষোভে অন্যতম প্রধান মুখ ছিলেন বর্তমানের বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদচ্যুত না করে কেবল অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে নেয়ার কথা সরকার বিবেচনা করছে বলে দাবি করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে অন্য কোনো মন্ত্রণালয়ে পদায়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না, তাকে পদ থেকে সম্পূর্ণ বরখাস্ত করতে হবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দেশ জুড়ে তীব্র ছাত্র আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশীকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মন্ত্রিসভায় প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দপ্তরের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দাবি পালনের নির্দেশ দিয়েছেন। খেলার খবর, ফুটবল সূচি ঘোষণা পর এবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানে আসন্ন সাফে অংশ নেওয়া 7 দেশের ঐতিহ্য তুলে ধরা হয়। আগামী 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট। 2018 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে, যা দেশের ফুটবল প্রেমীদের জন্য বাড়তি উৎসাহের উপলক্ষ হয়ে উঠেছে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, রাষ্ট্রপতি পদে ভেবে চিনতে সিদ্ধান্ত, আজ বা কালের মধ্যে বঙ্গভবন ছাড়বেন শাহাবুদ্দিন। বন বিভাগের কার্যালয়ের সামনে বাঘের দেখা, আন্দোলনের মুখে পদত্যাগ শিক্ষামন্ত্রীর। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, নতুন রাষ্ট্রপতি সেপ্টেম্বরে। সেমি কন্ট্রাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। প্রধানমন্ত্রী, মার্কিন নতুন শুল্কেও প্রতিযোগিতায় এগিয়ে থাকার আশা বাংলাদেশের। সমকাল শিরোনাম করেছে, ব্যাংকে খেলাপি ঋণ না কমলে মালিকানা হারাবেন পরিচালক। গ্যাস সংকট আরও 2 সপ্তাহ। ইরান যুদ্ধ, বিশ্ববাজারে তেলের দাম লাগাম ছাড়ার আশঙ্কা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, কেমন রাষ্ট্রপতি চান নেতারা, সংকট মোকাবিলায় দক্ষ, বিশ্বস্ত ও গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার প্রত্যাশা বিএনপি। কওমি মাদ্রাসা যেন টর্চার সেল, সরকারের হস্তক্ষেপ জরুরি। শাহাবুদ্দিনের আলোচিত 3 বছর। যুগান্তর শিরোনাম করেছে, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দায়মুক্তি নিয়ে আলোচনা, অপরাধের বিচারে বাধা নেই, সরকারে থাকছে না ঝুঁকিপূর্ণ কেউই। সিলেট সীমান্তে সমঝোতার চোরাচালান, দিনে কোটি টাকা রক্ষকের পকেটে। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অফিস করবেন বঙ্গভবনে। আলোচনায় পরবর্তী রাষ্ট্রপ্রধানের নাম। চাকরি বৈষম্য কমাতে জুলাই আন্দোলন হলেও কর্মক্ষম শক্তির অর্ধেকই বেকার। 24-এর এই দিনে স্বৈরাচার পতনের ডাক দেয় বিএনপি। ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হলে হাল ছাড়বে না জামাত, সরকারের বিরুদ্ধে জনরায় উপেক্ষার অভিযোগ এনসিপি। এবং গাজীপুরে তুরাগ নদীতে সেতুর কাজ শেষ না হয় দুর্ভোগে স্থানীয়রা। বেহাল ঝালকাঠির আঞ্চলিক মহাসড়ক, বিপাকে হাজারো মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য